মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশের উদ্বোধনের পর যানজট কিছুটা হলেও কমার প্রত্যাশা। নিচের রাস্তা ব্যবহার উপযোগী না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী। যেটা আশা করি সেটুকু এই একটা দিয়ে কমবে না, এটা দুটোকে ওপেন করলে পর এটা সার্থকতা আমরা পাবো। গাড়ির উপরে চালে আসতে পারছি না, তো টানিয়ে আসতেছি, খুব কষ্ট হচ্ছে। রিক্সা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চারা ব্যথা পাচ্ছে। রাস্তা মেরামতে সিটি কর্পোরেশনকে আন্তরিক হওয়ার আহ্বান। যেই কর্তৃপক্ষের উপরে পড়ুক না কেন, তাদের ভেতরে যেন এই বিবেচনাটা আসে যে সবচেয়ে বেশি ব্যবহারকারী নিচেই আছে, তাদের রাস্তাটাকেও যেন সুন্দর রাইডিং কোয়ালিটি দেওয়া হয়। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি জাফর সাদিক এবং আমি নিয়ামতুল্লাহ বাবু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে সম্মত ঢাকা অটোয়া। কানাডায় ৫ম গ্লোবাল ফান্ড কনফারেন্স শুরু। টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানার সামনে এখনো স্বামী সন্তানের খোঁজে স্বজনরা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনায় শ্রমিকদের মানববন্ধন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় কাটিয়ে ঝক্কি ঝামেলা ছাড়াই আসতে পেরে খুশি সবাই। উত্তরাঞ্চলের অন্যতম কাঁচা চামড়ার বাজার নাটোরে এখনো জমে ওঠেনি বেচাকেনা। ট্যানারি মালিকদের বেঁধে দেওয়া দামে বিক্রি হলে মূলধন হারানোর শঙ্কা মৌসুমী ব্যবসায়ীদের। এবং শরীয়তপুরে নতুন করে ভাঙনের কবলে নড়িয়া উপজেলার 2টি গ্রাম। পদ্মার স্রোতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। খাবারের তীব্র সংকট। জাতির জনক বঙ্গবন্ধুর পলাতক খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে করণীয় ঠিক করতে বাংলাদেশ ও কানাডা দুদেশই সম্মত হয়েছে। শুক্রবার কানাডার মন্ট্রিলে গ্লোবাল ফান্ড কনফারেন্সের উদ্বোধনের পর শেখ হাসিনা ও জাস্টিন ট্রুডোর এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এর আগে কনফারেন্সের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যালেরিয়া, এইডস ও টিউবারকিউলোসিস প্রতিরোধে বিশ্ব নেতাদের প্রতি চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান। আমাদের কানাডা প্রতিনিধি শরীফ ইকবাল চৌধুরীকে নিয়ে মন্ট্রিল থেকে বিস্তারিত জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। কানাডার মন্ট্রিয়েলের ডাউনটাউনের এই হায়াত রিজেন্সি হোটেলেই শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় গ্লোবাল ফান্ড কনফারেন্সের। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব থেকে টিউবারকুলোসিস, ম্যালেরিয়া এবং এইডস দূরীকরণে চ্যালেঞ্জ গ্রহণে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। Access to health care is critically important for our society. My government attaches high priority to health security by investing in health infrastructures, products and services. We expect Global Fund to support us in our efforts. I firmly believe that AIDS, malaria and tuberculosis are preventable and treatable. It needs commitment. এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষিক বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে। বৈঠকে কানাডায় পলাতক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডার সহযোগিতা চায় বাংলাদেশ। এ সময় কানাডাও এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর শপথসঙ্গীরা। এরপর ৭১-এর মুক্তিযুদ্ধে তৎকালীন কানাডীয় প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর বাংলাদেশ বান্ধব বিশেষ ভূমিকার জন্য সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, মন্ট্রিয়েল, কানাডা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মমুখী মানুষ। সকাল থেকেই রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ছিল মানুষের উপচে পড়া ভিড়। কিছু কিছু যানবাহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ ছাড়া তেমন কোনো ঝামেলা না থাকায় আনন্দ প্রকাশ করেছেন ঢাকামুখী সাধারণ মানুষ।
প্রাণভরা আনন্দ, উচ্ছ্বাস আর আয়েশি সময় কাটিয়ে বাস্তবতার জীবনে পা রাখছেন নগরবাসী। কয়েকদিনের টানা ছুটি শেষে শনিবার সকাল থেকে এক একটি ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছেছে পর্যাপ্ত সংখ্যক যাত্রী নিয়ে। নারীর টান ছিঁড়ে আসা এসব যাত্রীদের মত, ফেলে আসা আনন্দের রেশ কর্মক্ষেত্রেও তাদের আরো মনোযোগী করবে। খুব চমৎকার ঈদ কাটাইছে, খুব সুন্দরভাবে ফিরে আসছে, খুব ভালো লাগছে আর কি। প্রায় 9 দিনের মতো ছিলাম, কিন্তু প্রয়োজনের তাগিদে ক্যাম্পাস খুলে গেছে, আবার আসতে হয়েছে। অনেক ভালো, সবার সাথে আত্মীয় স্বজন সবার সাথে ঈদ করতে অনেক ভালো লেগেছে। প্রায় 10 দিনের ছুটি কাটে এসেছি, তো এত বড় ছুটিটা ভালোই কাজে লাগছে। জনস্রোত নেমে আসে সদরঘাট লঞ্চ টার্মিনালেও। নদীপথের যাত্রা সবচেয়ে আরামদায়ক হয় বরাবরের মতো স্বস্তি প্রকাশ করেছেন ঢাকা ফেরা যাত্রীরা। তবে লঞ্চ মালিকদের টিকিট প্রতি বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ দিয়েছেন লঞ্চের যাত্রীরা। 1200 টাকার কেবিন 3000-4000 টাকা পর্যন্ত নিচ্ছে, যেগুলা বিএফি কেবিন এগুলা 4000 টাকার কেবিন নিচ্ছে 6000 টাকা 7000 টাকা। এই আনন্দটা অনেকদিন থাকবে আর ওদেরকে তো অবশ্যই মিস করবো। বলার মতো ভাষা নেই, এত মজা করেছি, এখন ফিরে আসার সময় একটু খারাপ লাগে। কোনো ধরনের যানজট ছাড়া ঢাকা ফিরলেও বাড়ি যাবার সময়ের দুঃসহ যাত্রার কথা ভুলতে পারেননি বাস যাত্রীরা। তবুও ঈদ উৎসবের রঙিন স্মৃতি তাদের সব কষ্টকে ম্লান করেছে বলে জানান তারা। প্রচন্ড কষ্ট হয়েছে, 17 ঘন্টা যেতে লেগেছে, আর আসার সময় সেরকম কোনো কষ্ট হয়নি, ভালোই। ঈদ তো মোটামুটি আনন্দে কাটাইলাম, আর যাত্রায় কোনো জ্যাম পাইনি, রাস্তা ফাঁকা ছিল। শনিবার অধিকাংশ বেসরকারি অফিস খুললেও রোববার থেকে সব ধরনের কর্মজীবীদের পদচারণায় রাজধানী তার চেনা রূপে ফিরবে বলে মনে করছেন ঘরে ফেরা মানুষেরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন ও লঞ্চে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটি শেষে শনিবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দেখা যায় বিভিন্ন জেলা থেকে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়া তুলনা নিশীথা ট্রেন যথাসময়ে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছায়। এছাড়া চট্টগ্রাম থেকেও কাজের তাগিদে শহরমুখী হচ্ছেন কর্মজীবী মানুষ। কর্মস্থলে ফিরতে ময়মনসিংহের বাস কাউন্টারে ছিল টিকিট প্রত্যাশীদের ভিড়। শহরের মাসকান্দা বাস স্ট্যান্ডে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেন তারা। তবে ময়মনসিংহ ঢাকার রুটে একটি মাত্র গেটলক বাস সার্ভিস চলাচল করায় টিকিট পেতে বিপাকে পড়তে হয় তাদের। ম্যাক্সিমাম অফিস কালকে থেকে খোলা আর কি, সেজন্য এর আগে অত প্রেশার ছিল না। এখন ট্রেনে বলেন, বাসে বলেন, সব জায়গায় সেম অবস্থা আর কি। এখানেও লাইনে দাঁড়ানো হয়েছে, লাইন শৃঙ্খলাও নাই, বাসেরও লোক নেই, আর আমরা তো সিরিয়াল দিয়ে টিকে আইতেছি, দুর্বল পার্টি। গাড়ি নাই, এই জন্য আমাদের সমস্যা হচ্ছে। আরো দুই একটা যদি এরকম সার্ভিস করতো তাহলে আমাদের জন্য ভালো হতো। রাজশাহী থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যায় মধুমতি, কপোতাক্ষ ও সিল্ক সিটি এক্সপ্রেস। ঈদ উদযাপন শেষে প্রিয়জনদের ছেড়ে যাওয়া মানুষের চোখে মুখে দেখা যায় বিষণ্ণতার ছাপ। এছাড়া দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাদারীপুরের কাওড়াকান্দি এবং মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চ ঘাটে দেখা গেছে রাজধানীগামী যাত্রীদের উপচে পড়া ভিড়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। 3টি ঘাট সচল হলেও রাজবাড়ীর পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 8 শতাধিক যানবাহন। এদিকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট এলাকায়ও 3 কিলোমিটার যানজটে আটকা আছে 5 শতাধিক যানবাহন। নদী ভাঙন দেখা দেয় গতকাল সন্ধ্যা 7টার দিকে রাজবাড়ীর পাটুরিয়ায় 3টি ঘাট বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ 4টি ঘাট সচল হলেও স্রোতে ফেরি চলাচল ধীরগতি হওয়ায় এখনও পারাপারের অপেক্ষায় রয়েছে 8 শতাধিক যানবাহন। এ রুটে 18টি ফেরির মধ্যে 14টি ও 28টি লঞ্চ দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। এদিকে সকাল থেকে ভিড় দেখা গেছে মাদারীপুরের কাওড়াকান্দি নৌরুটে। শিবচরের পাঁচচর থেকে প্রায় 3 কিলোমিটার এলাকায় যানজট থাকায় পায়ে হেঁটে ঘাটে পৌঁছাতে দেখা গেছে যাত্রীদের। মাওয়া কাওড়াকান্দি রুটে 17টি ফেরি, 86টি লঞ্চ ও 2 শতাধিক স্পিড বোট পারাপার করছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। বিএনপি ক্ষমতায় থাকলে শুধু রামপাল নয়, দেশে কোনো বিদ্যুৎ কেন্দ্রই হতো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, 2001 সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় বিদ্যুৎ খাতে 21,000 কোটি টাকা লোপাট হয়েছে, অথচ 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়েনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও বাড়ে নাই, অথচ বিদ্যুৎ খাতে 21,000 কোটি টাকা খরচ করা হয়েছিল। এই টাকা খাম্বা লিমিটেডের স্বত্বাধিকারী তারেক রহমান সহ হাওয়া ভবনের হোমরা চোমরাদের পকেটেই গিয়েছে।
শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, গত 7.5 বছরে যতগুলো বিদ্যুৎ কেন্দ্র হয়েছে আপনার ক্ষমতায় থাকলে একটিও হতো না। টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানায় আগুনের ঘটনার 8ম দিনে নিখোঁজ তালিকায় একজন বেড়ে দাঁড়িয়েছে 11তে। আর আজও নিখোঁজ স্বামী সন্তানের খোঁজে কারখানার সেখানে ভিড় করছেন স্বজনরা। এদিকে ভবনটি পুনর্নির্মাণ করে প্রায় 3 শতাধিক কর্মকর্তা কর্মচারীর চাকরি নিশ্চিতের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন শ্রমিকেরা। চলছে উদ্ধার কাজ। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ভেঙে পড়া ভবনগুলোর স্তূপ সরিয়ে ফেলতে ব্যবহার করছেন বুলডোজার। এখন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে আশপাশ এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। এদিকে সকাল 10টার দিকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মানববন্ধন করেন শ্রমিকরা। 1 ঘন্টার এই মানববন্ধনে অতি দ্রুত কারখানা পুনর্নির্মাণের দাবি জানানো হয়। বাইরা মৃত্যুবরণ করছে, যারা আহত হয়েছে, আমরা যারা বেঁচে আছি তাদের সাহায্য সহযোগিতা করুক। তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে সে তো আসতে পারবে না। আমি দুর্ঘটনা ঘটলো, আমি কিছুই বলতে পারবো না। আমার ওই পিছন দিকে হঠাৎ করে সেই দেখি যে দেয়ালটা নাই। আমরা 300 পরিবার আজকে বেকার হয়ে আছি, আমাদের পরিবার বেকার, আমরা এখন পথহারা দিশেহারা হয়ে আছি। দুর্ঘটনার পর থেকে নিহত, আহত আর নিখোঁজ কর্মীদের নাম নিবন্ধন ও তথ্য কেন্দ্রের সামনে ছিল নিখোঁজদের স্বজনদের ভিড়। আসলে ঘটনার দিন থেকে প্রতিদিন এখানে আসা যাওয়া করতেছি, খোঁজ খবর নিচ্ছি। এ পর্যন্ত আমাদের কোনো লাশ পাইনি। জহুরুল ইসলাম নামে আমরা এই লাশটা পাই নাই। আমাকে এই লাশটাই দিয়ে দিক, আমরা আর কিছু আশা করতেছি না। তাদের তো জীবিত পাবোই না, অন্তত পক্ষে তাদের লাশটা নিয়ে আমরা কবরটা দেখতে। মর্গের ভিতরে 6 জন আছেন, ওদেরকে চিনার মতন কোনো উপায় নাই। ওনারা বললো যে ডিএনএ টেস্ট ছাড়া আর এটা কিছুই হবে না। এদিকে নিখোঁজের সংখ্যা 1 জন বেড়েছে। মোহাম্মদ হোসেন জুয়েল নামে এক ব্যক্তির লাশ চিহ্নিত করা নিয়ে ভুল বোঝাবুঝির পরে ক্লিনার মামুন নামে একজনের নাম নিখোঁজের তালিকায় যুক্ত করা হয়। একটা লাশ ছিল যেটা ক্লিনার মামুন ওরফে ক্লিনার মামুন নামে, যেটা আপনার করা হয়েছিল, পোস্টমর্টেম করা হয়েছিল। পরবর্তীতে দেখা গেল না, এটা ক্লিনার মামুন না, এটা হোসেন জুয়েলের লাশ। এখন তার ওই মামুনের আত্মীয় স্বজন এসেছে এবং ওই লাশটা যথাযথভাবে হোসেন জুয়েলের লাশ, প্রকৃত লাশ হিসেবে তার আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে এবং তার দাফন যথাযথ সম্পন্ন হয়েছে। মামুনকে আমরা নিখোঁজ দেখাচ্ছি, সেই কারণে আমাদের এই নিখোঁজের সংখ্যা বেড়ে 11 হয়েছে। গত 10 সেপ্টেম্বর টাম্পাকো ফয়েল কারখানায় ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শাতিলা শারমিন, সময় সংবাদ, গাজীপুর। কালো পাথরের বুক চিরে নেমে এসেছে স্বচ্ছ পানির প্রবাহ, যেন কোনো শিল্পীর নিখুঁত কারুকাজ। পর্যটকদের সব স্রোত যেন এসে মিশেছে এই মায়াবী ঝর্ণায়। অনেকটা আড়ালে থাকা নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা এই ঝর্ণাটি দেখে আসবো সংবাদের শেষাংশে। মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশের উদ্বোধনের পর কিছুটা হলেও যানজট কমবে বলে আশা করছেন এলাকাবাসী। যানজট নিরসনে ফ্লাইওভারের অন্যান্য অংশগুলো দ্রুত উন্মুক্ত করার দাবি তাদের। পাশাপাশি ফ্লাইওভারের নিচের রাস্তা ব্যবহার উপযোগী না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইওভারগুলো গণপরিবহন উপযোগী করা হলে যানজট কমার পাশাপাশি জনগণের দুর্ভোগও কমবে। কামাল হোসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। অসংখ্য গাড়ি চলাচল করায় রাজধানীর মগবাজারের যানজট নিত্যসঙ্গী। যানজট কমাতেই বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের বাংলা মোটর থেকে সিদ্ধেশ্বরী পর্যন্ত অংশটি। এই রুটে ব্যক্তিগত গাড়িগুলো চলাচল করলেও ফিরতি পথের অংশ চালু না হওয়ায় ফ্লাইওভার ধরে বাংলা মোটরমুখী গাড়িগুলো আসতে পারছে না। এতে ফ্লাইওভারের ওই অংশের পুরো সুবিধা পাওয়া সম্ভব হচ্ছে না। যেটা আশা করি সেটুকু এই একটা দিয়ে কমবে না, দুটোকে ওপেন করলে পর তখন এটা সার্থকতা আমরা পাবো। প্রাইভেট কটা কার এবং সিএনজি যে কটা যাবে, এই কটা আর কতটুকু যানজট এখানে কমাবে। সব কটা ব্রিজ যদি খুলে দেয় তাহলে মানে এই মগবাজার আপনার এই টাউনটা, এই সাইডটা, এই শহরটা ক্যাপচার করবে এই ব্রিজটাই। ফ্লাইওভারের নিচের অংশের রাস্তা এখনো মেরামত না করায় তা খানাখন্দে ভরা। ফলে ফ্লাইওভার চালু হলেও স্থানীয় এলাকাবাসীদের চলাচলের দুর্ভোগ বিন্দুমাত্র কমেনি। গাড়ি ঘোড়া করে না, চাকা চুকা টাল হওয়া যায়, রাস্তা খারাপ। তো গাড়ির উপরে চালে আসতে পারছি না, তো টানিয়ে আসতেছি, খুব কষ্ট হচ্ছে। পুরা রাস্তা ভাঙ্গা, মানজার সমস্যা হচ্ছে, তারপর শরীর বিষ ব্যথা হচ্ছে, রিক্সা পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাচ্চারা ব্যথা পাচ্ছে।
ফ্লাইওভারের নিচে রাস্তা মেরামতে সিটি কর্পোরেশনকে আন্তরিক হওয়ার আহ্বান এই যোগাযোগ বিশেষজ্ঞের। সবচেয়ে বেশি ব্যবহারকারী নিচেই আছে, তাদেরকে যদি আমি কমফোর্ট দিতে না পারি তাহলে এই একটা ফ্লাইওভার বানিয়ে এতগুলি লোককে আমি ভুক্তভোগী করব, এটা যেন না হয়। রাস্তার যেই রাইডিং কোয়ালিটি সেটাও কিন্তু নাই, সেই হিসাবে সার্বিকভাবে যানজট দূর করার জন্য যে অবজেক্টিভগুলি থাকে সেটা হয়তো পূরণ হবে না এই প্রজেক্টের মাধ্যমে। গণপরিবহনকে প্রাধান্য দিয়ে যোগাযোগ ব্যবস্থারও গুরুত্ব আরোপ করেন তিনি। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ফেনীর চরাঞ্চলে দিন দিন বাড়ছে প্রাকৃতিক খাদ্য নির্ভর নির্ভেজাল গবাদি পশুর কদর। তবে নিরাপত্তা, জলোচ্ছ্বাস আর আর্থিক সংকটে ঘটছে না প্রসার। কোরবানির ঈদের পর কয়েকদিন পেরিয়ে গেলেও উত্তরাঞ্চলের অন্যতম বড় কাঁচা চামড়ার বাজার নাটোরে এখনও জমে ওঠেনি বেচাকেনা। এদিকে টেনারি মালিকদের বেঁধে দেয়া দামে চামড়া বিক্রি হলে মূলধন হারানোর শঙ্কা করছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ অবস্থায় বিষয়টি বিবেচনায় নিয়ে পদক্ষেপ নিতে সরকার ও ট্যানারি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। নাটোর সদরের রেলগেট এলাকায় রাজশাহী অঞ্চলের সবচেয়ে বড় কাঁচা চামড়ার বাজার। প্রতি বছর 900 কোটি ও ঈদ মৌসুমে এখানে বেচাকেনা হয় 500 কোটি টাকার চামড়া। উত্তরাঞ্চলের জেলাসহ খুলনা অঞ্চল থেকেও বিক্রির জন্য চামড়া আসে এ বাজারে। তবে ঈদের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো তা আসেনি, ফলে বেচাকেনা নেই বাজারে। স্থানীয় দুজন মৌসুমি ব্যবসায়ী লবণযুক্ত চামড়া আনলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। উঠছে না নিজেদের খরচের টাকাটাও। ঋণ করে সব আমার চামড়া কিনা লস হচ্ছে, গাড়ি খরচ এগুলো দিয়ে আমার চামড়া নিয়ে এসে আড়তে নিয়ে এসে আমার পোষাচ্ছে না। লবণ আর লেবারের টাকায় উঠছে না চামড়া বিক্রি করে। আর আড়তদাররা বলছেন ট্যানারি মালিকরা বাজার দর অনুযায়ী চামড়া না কিনলে মূলধন হারাবেন তারা। সে সাথে আশঙ্কা করছেন চামড়া পাচারের। এই মার্কেটে যে চামড়া আমদানি হওয়ার কথা তার সিকি পরিমাণও আমদানি হয় নাই। আমরা আশঙ্কা করছি পার্শ্ববর্তী দেশে পাচার হয়ে যেতে পারে। বড়দের 1 মাস, তারপর থেকে চামড়া তো পচনশীল, পচন নষ্ট হয়ে যাবে। আমাদের জীবনে যা কিছু ছিল সবকিছু আমরা এরকম চামড়ার মধ্যে দিয়ে দিছিলাম, আর সব টাকায় আমাদের হারায় গেছে। এই অবস্থায় চামড়া ব্যবসায়ীদের লোকসানের হাত থেকে বাঁচাতে সরকার ও ট্যানারি সংশ্লিষ্টদের সহযোগিতা চাইলেন চেম্বার ব্যবসায়ী নেতা। এই চামড়াটা যাতে নষ্ট না হয়, শেষ না হয়ে যায়, এই বিষয়ে আমি সরকারকেও বলবো তারা যেন পদক্ষেপ রাখেন এবং ট্যানারি মালিকরা যাতে এ বিষয়ে সচেষ্ট হন, এই প্রত্যাশায় আহ্বান। নাটোর রেলগেট চামড়া বাজারে 166টি আড়তে চামড়া বেচাকেনা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, নাটোর। শরীয়তপুরে নতুন করে ভাঙনের কবলে পড়েছে নড়িয়া উপজেলার 2টি গ্রাম। ভিটেমাটি ও ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন তারা। দেখা দিয়েছে খাবারের তীব্র সংকট। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। চোখের পলকে বিলীন হয়ে গেল মাথা গোজার শেষ আশ্রয়টুকু। নতুন করে ভাঙনের কবলে পড়েছে নড়িয়া উপজেলার মুক্তারের চর ইউনিয়নের শেখকান্দি ও ঈশ্বরকাঠি গ্রাম। পদ্মার স্রোতের টানে চলে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারিয়ে পথে বসেছে শতাধিক পরিবার। কেউ কেউ সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র। দেখা দিয়েছে তীব্র খাবারের সংকট। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধরা। বাড়িঘর সরাই হাত পারি না, কত মানুষ যে পড়ে দিতেছে গাঙ্গে, পড়ে যায়, কোনো সাহায্য ওরা আমাকে এর পর্যন্ত পাই নাই। বাজার সোজা নেই, দোকান পাট ছিনবি নিয়ে গেছে গো, বাড়ি ঘর গেছে গো। আমরা কি খাবো? আমাদেরকে যদি খাবার দিত, কোথায় থাকবো আমরা, সেই জায়গাটা পর্যন্ত পাইতেছি না। এই অবস্থায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণে খাস জমি ও ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। তাদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে আমি দাবি জানাচ্ছি, খাস জমি যেখান থেকে হোক তাদেরকে বরাদ্দ দিয়ে খাস জমি তারা বাড়িঘর তুলতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলার 11টি গ্রাম নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। গৃহহারা হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। সময় সংবাদ, শরীয়তপুর। দুপুরের সময় আরো থাকছে। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর 3 পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো। নৈসর্গিক দৃশ্য উপভোগে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমীরা।
দেশ জুড়ে যখন গবাদি পশু পালনে কৃত্রিম খাদ্যের ব্যবহার ও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সমালোচনা হচ্ছে, তখন ফেনীর সমুদ্র উপকূলীয় সোনাগাজীর চরাঞ্চলের প্রাকৃতিক খাদ্য নির্ভর নির্ভেজাল গবাদি পশুর কদর দিন দিনই বেড়েই চলেছে। তবে নিরাপত্তা, জলোচ্ছ্বাস আর আর্থিক সংকটে প্রসার ঘটছে না সেখানকার গবাদি পশু ব্যবস্থাপনার। জুলহাস তালুকদারের ক্যামেরায় বক্তার মুন্না রিপোর্ট। ফেনী সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজী। এখানকার সাগরের মোহনায় বিশাল চরাঞ্চলে রয়েছে হাজার হাজার একর চারণভূমি। প্রাকৃতিক খাদ্য নির্ভর মহিষ, মেষ আর গরুর অসংখ্য পালের মালিক রয়েছেন। এসব পাল স্থানীয়ভাবে বাতান নামে পরিচিত। পারিবারিকভাবেও পালন হচ্ছে গবাদি পশু। গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করছে লাখেরও বেশি মানুষ। চরবাসীর আয়ের বড় একটা উৎস হলো দুগ্ধ শিল্প আর মাংস সরবরাহ। 70-এর দশকে গড়ে ওঠা মেষ প্রজনন খামারটি 1984 সালে বন্ধ হয়ে যাওয়ার পর 2001 সালে সেখানে চালু হয় হাঁস প্রজনন খামার। মেষের পশমে কম্বল তৈরির কারখানাটিও বন্ধ হয়ে যায় 1987 সালে। নানা সংকটে তারা গবাদি পশু শিল্পকে নিয়ে বেশি দূর এগুতেও পারছেন না। শহরে আমাদের বয়স গরু যেগুলো আমরা পালতেছি, এতে আমাদের খরচ অনেক কম। তাতে আমাদের দুধ বেচলেও আমরা লাভবান আর মাংস বেচলেও আমরা লাভবান। আমাদের নির্ভেজাল মোষ গরুগুলা অনেক চাহিদা আছে। মেষ খামারি, মহিষ খামারি এদেরকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হইতো। এর ফলে দেওয়ার পরে এদেরকে ঋণ দেওয়া হইতো। ঋণ নিয়ে তারা খামারের আয় উন্নতি করত। ফেনীর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, চরাঞ্চলে প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের কাজ শেষ হলে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে। এখানে আমাদেরকে কিছু প্ল্যান এবং কিছু প্ল্যান বাস্তবায়ন করা লাগবে আর কি। তো সেইটা আমার বিভাগে আমি জানিয়েছি, আমার ডিপার্টমেন্টও জানে এবং পর্যায়ক্রমে এটা হবে। বহুমুখী সংকটের পরও এখানকার প্রাণী সম্পদ বিভাগের হিসেব মতে সোনাগাজীর চরাঞ্চলে গবাদি পশুর সংখ্যা 50,000-এরও বেশি। এখানকার প্রাকৃতিক খাদ্য নির্ভর এসব গবাদি পশু পালনকারীরা মনে করছেন, সরকারি বেসরকারি উদ্যোগ ও সহযোগিতা পেলে এই চরাঞ্চলেই স্বাস্থ্যকর গবাদি পশু পালনে বিশাল বিপ্লব ঘটানো সম্ভব। সোনাগাজীর চরচান্দিয়া থেকে বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। ফরিদপুরে বখাটে ছেলের দেয়া আগুনে পুড়ে গেছে বাবার শরীর। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকরা জানায়, দগ্ধ এটিএম রফিকুল হুদার শরীরের প্রায় 95% পুড়ে গেছে। এরই মধ্যে শরীরের প্রতিটি অর্গানও নিষ্ক্রিয় হয়ে পড়েছে। বৃহস্পতিবার রাতে গুরুতর দগ্ধ অবস্থায় ফরিদপুরের হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। স্বজনরা জানায়, দাবি অনুযায়ী মোটরসাইকেল দিতে বাবা অস্বীকৃতি জানালে শোয়ার ঘরে পেট্রোল দিয়ে আগুন দেয় সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছেলে মুগ্ধ। এতে ঘরে থাকা বাবা, মা ও ছেলে অগ্নিদগ্ধ হয়। তবে বাবার পুরো শরীরই পুড়ে যায়। বাবার বাঁচার আশঙ্কা খুবই কম বলে আশঙ্কা করেছেন চিকিৎসকরা। ছেলেটা বহুদিন ধরে বলতেছিল যে আমার একটা মোটরসাইকেল কিনে দাও, তো দিচ্ছিল না। এই জন্য এক সময় খুব দয়ে ঘরবাড়ি ভাঙছে। এর এক পর্যায়ে পেট্রোল ছিল বোতলে, পেট্রোল ঢেলে আগুন ধরে দিয়েছে। যেহেতু ওনার পোড়াটা 95% শরীরে কোনো অংশই আঘাতপ্রাপ্ত ছাড়া নেই, এই অবস্থায় আমরা ওনাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছি। ওনাকে যে আমরা বাঁচানো যাবে এটা সম্ভাবনা খুবই কম। যতটুকু ওনাকে ব্যথামুক্ত রাখা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এখানে প্রত্যেকটা অর্গান ফেলিউর দিকে চলে যাচ্ছে। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের 20টি ব্ল্যাক স্পটে প্রতিদিনই ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় একের পর এক প্রাণ গেলেও প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংশ্লিষ্টরা দুর্ঘটনা রোধে সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি মহাসড়কটিকে 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন। অবশ্য হাইওয়ে পুলিশ বলছে, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ঢাকা রংপুর মহাসড়কের বগুড়া অংশের প্রায় 76 কিলোমিটার রাস্তার মধ্যে 30 কিলোমিটারে রয়েছে 20টি ব্ল্যাক স্পট। এসব স্পটে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষ করে শেরপুর উপজেলা অংশে দুর্ঘটনা বেড়েছে বেশি। এতে প্রাণ হারানোর পাশাপাশি আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককেই। বিয়ে খাওয়া আসার সময় ওই বট বেটি উল্টে গেছে, আরেকটা গিয়ে গেছে ম্যারেজ, আরেকটা গেছে তার ভিতরে স্যান্ডেলির সাথে সাথে মারা গেছে। এসকিটি নয়, আমাকে হাত ভেঙে গেছে। আমার এখন হাত দিয়ে কোনো কাজ কাম করে পারিনি। আমার ভাই ভাসতে গাড়ি চাপা খেয়ে মারা গেছে। দুর্ঘটনা রোধে এই মহাসড়ককে 4 লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন সচেতন মহল ও মোটর মালিক গ্রুপের নেতারা। লসিমন করিমন যেগুলি সরকার কর্তৃক বন্ধ করা হয়েছিল সেগুলি পুনরায় চালু হয়েছে এবং
আমাদের এই রাস্তাকে 4 লেন করার জন্য সরকারের প্রতি আমরা দাবি জানাচ্ছি। হাইওয়ে পুলিশ যদি নিয়মিত দক্ষ ড্রাইভারের লাইসেন্স আছে কিনা, দক্ষ ড্রাইভার কিনা, সেই সঙ্গে ওভার স্পিড ওভারটেকিং এর ক্ষেত্রে তারা যদি মনিটরিং করে তাহলে এখানে দুর্ঘটনা অনেকাংশে রোধ পাবে। হাইওয়ে পুলিশের কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা চেকপোস্ট করে যাচ্ছি, মামলা দিচ্ছি, গাড়ির ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে, এবং স্পিড গান বেশি বেশি করে ব্যবহার করে স্পিডটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি এবং এটা খুব ইফেক্টিভলি কাজ করছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 6 মাসে বগুড়া হাইওয়ে অংশে মোট দুর্ঘটনা ঘটেছে 2 শতাধিক। এতে মারা গেছে 61 জন আর আহত হয়েছে 5 শতাধিক। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 যাত্রী এবং সিলেটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত অন্তত 29 জন। সকালে সিলেটের গোলাপগঞ্জের কায়স্থ এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত এবং অন্তত 15 জন আহত হয়। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের ইছাইলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং অন্তত 17 জন আহত হন। পরে তাদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে আরও 3 জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে কালিহাতীর আনালিয়া এলাকায় প্রাইভেট কার চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ড্রাইভার একটু ঘুম ঘুম ছিল আর সামনে একটা ভরভর্তি ট্রাক ছিল, ইটের ট্রাক, ওরা আসি একবারে লাগে গেছে। আমরা গাড়ির মধ্যে 4 জন ছিলাম, আমরা 3 জন বাচ্চা, আমরা ভাবি মারা গেছে। সব যাত্রী মিলে বললো যে ভাই গাড়ি আপনি ধীরে চালান। গাড়ির কথা না শোনায় গাড়িটা যখন জোরে টান দিয়ে চললো, সব তো ঘুমান্ত অবস্থায়, ঘুম জায়গা। গাড়িটা আসে মনে করেন কিছু দূর ব্রিজ পার হয় সেই পারে, কিছু দূর আসে গাড়িটা ডাইরেক্ট নাগে দিল ট্রাকের সঙ্গে। বাসের চাকা পাংচার হয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই এক শিশু বাচ্চা সহ এক মহিলা নিহত হয়। আহতদের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগে এই 3 জেলায় ছুটে এসেছেন দূর দূরান্তের প্রকৃতিপ্রেমী মানুষ। এ অবস্থায় পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকৃতির নিপুণ হাতে গড়া সৌন্দর্য আর ঝর্ণার শীতলতায় গা ভাসাতে পাহাড়কন্যা খাগড়াছড়িতে এখন ভ্রমণ পিপাসুদের ঢল। ঈদের ছুটিতে খালি নেই জেলার হোটেল মোটেলগুলো। রিসাং ঝর্ণা, আলোটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত সেতু, রামগড়ের কৃত্রিম লেক সহ প্রতিটি পর্যটনের স্পট এখন মুখরিত। আকাশে বিছিয়ে রাখা শুভ্র মেঘের চাদরের নিচে সবুজ বনরাজি ঘেরা পাহাড়ের মাঝে আঁকাবাঁকা সড়ক। এমন নয়নাভিরাম দৃশ্য মুহূর্তে মন ভুলিয়ে দেয় দর্শনার্থীদের। এত বেশি নিরাপত্তার মাঝখানে আমরা ঈদটা উদযাপন করতেছি, এটা বলার বাইরে। এখানে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে, যেমন আপনার ঝুলন্ত ব্রিজ আছে, এখানে বাচ্চাদের মানে খেলাধুলা করার জন্য ট্রেন আছে। আলুটিলা গুহা ঘুরলাম, এটা তো অসাধারণ। মানে বাংলাদেশে এইরকম একটা সুন্দর জায়গা আছে আমার জানা ছিল না। টুরিস্ট অ্যাট্রাক্ট করতে যেভাবে বলতে হয় এরকম স্মার্টলি প্রেজেন্ট করা যায়, বাইরের দেশে যেরকম করা হয় তার থেকে অনেক ভালো স্পট আমাদের দেশেই আছে। বৌদ্ধ মন্দিরগুলি খুব সুন্দর, এগুলি আমার খুবই আকর্ষণীয় মনে হয়েছে। তারপরে এখানে একটা গুহা আছে, খুবই বিখ্যাত গুহা, সবাই খুব এনজয় করেছে। তো এটা খুব ভালো একটা সুন্দর জায়গা। আমার মনে হয় বাংলাদেশের সবাই একবার এখানে আসা উচিত। নগর জীবনের ক্লান্তি দূর করতে বান্দরবানের পাহাড়ি জনপদে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রাকৃতিক সৌন্দর্যের অপারে লীলাভূমির শৈলপ্রপাত, নীলগিরি সহ জেলার পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসু মানুষের ঢল। ঈদের ছুটিতে নারী পুরুষ সহ সব বয়সের মানুষ একাকার হয়ে উপভোগ করছেন প্রকৃতির নৈসর্গিক দৃশ্য। পর্যটন স্পটগুলোতে সাদা পোশাকে ও পোশাকধারী পুলিশি সার্বক্ষণিক মোতায়েন রয়েছে। আশা করি পর্যটকগণ বান্দরবান ভ্রমণ শেষে নিজ নিজ গন্তব্যস্থানে সুন্দরভাবে ফেরত যেতে পারবেন। এদিকে রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট মুখর পর্যটক ও ভ্রমণ পিপাসুদের ভিড়ে। শহুরে জীবনে একটু প্রশান্তির আশায় জেলার পাহাড়, কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্ণা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়াচ্ছেন তারা। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। এবার সিলেটের মায়াবী এক ঝর্ণা নিয়ে রিপোর্ট। ভারতের মেঘালয় থেকে পাহাড়ের বুক চিরে নেমে এসেছে এক ঝর্ণা। কালো পাথরে বিছানো অপরূপ এই ঝর্ণার নাম মায়াবী। এবার ঈদে মনোমুগ্ধকর ঝর্ণাটি ভিন্ন মাত্রা যোগ করেছে দেশের পর্যটন শিল্পে। ঝর্ণার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তাই ভ্রমণ পিপাসুরা ছুটছেন জাফলংয়ে। রাতারগুল, বিছানাকান্দি, পান্থুমায়ের সৌন্দর্য পেছনে ফেলে পর্যটকদের সব স্রোত যেন মিশেছে
মায়াবী ঝর্ণায়। নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে। প্রকৃতি কন্যা জাফলং 0 পয়েন্ট থেকে নৌকাতে করে পিয়াইন নদী পার হয়ে 10 মিনিটের পায়ে হাঁটার পথ। তারপর মেঘালয় পাহাড়ের বুকে দেখা মিলবে দৃষ্টিনন্দন মায়াবী ঝর্ণার। বিশাল বিশাল কালো পাথরের বুক চিরে কয়েকশো ফুট উপর থেকে নেমে আসছে স্বচ্ছ পানির প্রবাহ। দেখলে মনে হয় যেন সবকিছুই কোনো এক শিল্পীর নিখুঁত কারুকার্য। সিলেটে এত সুন্দর জায়গা আমি আর কোনোদিন দেখি নাই, আমার খুবই ভালো লাগতেছে। খুব ভালো লাগছে, পানিটা খুব ঠান্ডা। সিলেট যারা আসেন নাই তারা সিলেট আসলেই বুঝবেন যে আসলে আমাদের বাংলাদেশটা কত সুন্দর। নৈসর্গে ঘেরা ঝর্ণাটি এতদিন ছিল অনেকটাই লোকচক্ষুর অন্তরালে। এবার পর্যটকরা জেনে যায় ঝর্ণার কথা। তাই 0 পয়েন্টের সৌন্দর্য পেছনে ফেলে হাজার হাজার পর্যটকের স্রোত এসে মিশেছে মায়াবী ঝর্ণায়। আমি জীবনে এরকম দৃশ্য এট ফার্স্ট অনুভব করলাম। অসাম, প্রাকৃতিক সৌন্দর্য দিক দিয়ে কোনো তুলনাই হয় না। পাথর পাহাড় এগুলো খুব সুন্দর লাগছে। এখানে আসা কমিউনিকেশন বা আমাদের সিকিউরিটির ব্যাপারটা যদি আরো প্রপারলি ইনশিওর করা যেত তাহলে মনে হয় আরো ভালো হতো। কোনো সীমানা পিলার না থাকায় ঝর্ণার অবস্থান নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। তবে ঝর্ণাটি যেহেতু পাথরে ঘেরা, তাই পাথর পড়ে কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেজন্য সার্বক্ষণিক পাহারায় রয়েছে টুরিস্ট পুলিশ ও বিজিবি। আমরা আমাদের টুরিস্ট পুলিশ দলকে নিয়ে এখানে আমাদের কর্তব্য পালন করতেছি। আমরা ওনাদেরকে বলতেছি যে ওনাদের জীবনের ঝুঁকি নিয়ে অনেক উপরে না উঠে এবং সীমান্ত অতিক্রম না করে। এই ঝর্ণার পানি মাধবকুণ্ডের চেয়েও অনেক বেশি উপর থেকে পড়ছে। একই ধারায় নয়, মায়াবী ঝর্ণার পানি পড়ছে ধাপে ধাপে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশি ইমাম জালাল উদ্দিন হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। রোগ নিরাময় সহ নানা ধরনের সমস্যা সমাধানের তাবিজ দেওয়ায় এই ইমামকে হত্যা করা হয় বলে আদালতের রায় বলা হয়। এছাড়াও হত্যাকারী আইএসের মতাদর্শে বিশ্বাসী বলেও জানানো হয়। দণ্ডিত মোহাম্মদ হোসেন সাঈদীর বিরুদ্ধে ইমাম হত্যায় সহযোগিতার প্রমাণ মিলেছে এবং তাকে ন্যূনতম 24 বছর সাজা ভোগ করতে হবে বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়। গত 18 ফেব্রুয়ারি সন্ধ্যায় নামাজ শেষ করে বন্ধুর বাড়িতে দাওয়াত খেয়ে হেঁটে বাসায় ফেরার সময় ম্যানচেস্টারের অদূরে রথডেলের একটি শিশু পার্কের সামনে হামলার শিকার হন জালাল উদ্দিন। সাঈদীর সঙ্গে মোহাম্মদ আব্দুল কাদির নামে আরও একজনকে এই মামলার আসামি করা হয়। কাদির যুক্তরাজ্য থেকে তুরস্ক হয়ে সিরিয়া পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ভাগ্য খুলছে ময়মনসিংহের কলসিন্দুরের অনূর্ধ্ব-16 নারী ফুটবল দলের। কারণ দলের অভাবনীয় সাফল্যের কথা চিন্তা করে তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যেখানে থাকবে মাসিক ভাতা প্রদান সহ আরও নানান সুযোগ সুবিধা। বাফুফে কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এএফসি অনূর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে কলসিন্দুরের মেয়েরা। সেই সাথে যোগ হয়েছে ঈদের আনন্দ। সেই ঈদের আনন্দ শেষে আবারও মাঠে ফিরছে অনূর্ধ্ব-16 দলের সদস্যরা। বাফুফের দেয়া একটি মাইক্রোবাসে করে ময়মনসিংহ থেকে কৃষ্ণা মার্জিয়াদের নিয়ে ঢাকায় আসেন স্থানীয় প্রশিক্ষক ও কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজউদ্দিন। বাফুফের এমন ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি সংবর্ধনা আয়োজন মেয়েদের আরো উদ্বুদ্ধ করবে বলেও বিশ্বাস তার। কলসিন্দুরের মেয়েদেরকে নিয়ে এখন আমি ঢাকায় যাচ্ছি ফুটবল ফেডারেশনে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের যাতায়াতের সুব্যবস্থা করেছে, সেজন্য ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। দেশের জন্য অনূর্ধ্ব-16 দলকে নিয়ে বাফুফের নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় সংকল্পের কথা জানিয়েছেন ফেডারেশন প্রধান কাজী সালাউদ্দিন। পাশাপাশি ক্যাম্প চলাকালীন সময়ে মেয়েদের সব ধরনের খরচও বহন করবে বাফুফে। এছাড়া তাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। আমি যদি বেঁচে থাকি আর ইফ আই রিমেন দ্য প্রেসিডেন্ট অফ ফেডারেশন, আজকে যে প্রোগ্রামটা পাবলিক লেভেলে অ্যানাউন্স করেছি উইথ দ্য রিটেন প্রপোজাল, ইট উইল বি টেকেন ওয়ার্ড বাই ওয়ার্ড। এটা যদি না হয় ইউ ক্যান অ্যাকসেপ্ট মাই রেজিগনেশন। এদিকে নারী ফুটবলারদের এর আগে খুব লম্বা সময় ধরে প্রশিক্ষণ ক্যাম্পে থাকার অভিজ্ঞতা নেই। স্বল্প সময়ের প্রশিক্ষণ দিয়েই সাফল্য নিয়ে এসেছে এই কিশোরীরা। তবে তাদের নিয়ে যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে তার ধারাবাহিকতা থাকলে আরো ভালো ফলাফল সম্ভব বলেই মনে করেন অনূর্ধ্ব-16 নারী দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। ফুটবল ফেডারেশন যে উদ্যোগটা নিয়েছে আমি মনে করি যে এটা যদি কন্টিনিউ করা যায় আমাদের মহিলা ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে।
19 সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে সংবর্ধনা দেয়া হবে এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নেয়া কৃষ্ণা মার্জিয়াদের। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দেখছিলেন আমার করা একটি রিপোর্ট। ইউরোপিয়ান ফুটবলের খবর। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হোটেল খেলো চেলসি। লিভারপুলের কাছে 2-1 গোলে হেরেছে ব্লুজরা। এই জয়ে 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে অলরেডরা। আর সমান পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে তৃতীয় স্থানে। এদিকে লিগ 1-এ এডিনসন কাভানির হ্যাটট্রিকে সায়ানের বিপক্ষে 6-0 গোলের বড় জয় পেয়েছে পিএসজি। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ও লিভারপুলের এই দ্বৈরথকে ঘিরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছিল স্টেডিয়ামের সবকটি গ্যালারি। ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়েছে দুদল। তবে স্বাগতিক সমর্থকদের হতাশ করে প্রথম হাসি হেসেছে লিভারপুল। ব্রাজিলিয়ান কোতিনহোর ক্রস থেকে বল পায়ে দুর্দান্ত গোল করেন লোভরিন। এরপর 36 মিনিটে হেন্ডারসন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। পরপর 2 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় চেলসি, কিন্তু অলরেডদের রক্ষণের সঙ্গে পেরে ওঠেনি তাদের ফরওয়ার্ডরা। অবশেষে 61 মিনিটে দিয়েগো কস্তার গোলে ব্যবধান কমায় ব্লুজরা, কিন্তু শেষ দিকে আর চেষ্টা করেও গোল পায়নি তারা। ফলে নিজেদের মাঠে 2-1 গোলে হারের দীর্ঘ 11 বছর পর টেস্ট স্কোয়াডে জায়গা পাওয়ায় দারুণ উচ্ছ্বসিত 38 বছর বয়সী অফ স্পিনার গ্যারেথ বেটি। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে বেটি জানান, নিরাপত্তা নয় বরং নিজেকে দ্বিতীয়বার প্রমাণের সুযোগটি সঠিকভাবে কাজে লাগাতে চান তিনি। এটা আমার জন্য দারুণ একটি সুযোগ। সত্যি বলতে গত 11টি বছর এই দিনটির জন্যই আমি অপেক্ষা করেছিলাম। ইংল্যান্ড দলের জার্সিতে স্মরণীয় কিছু করতে চাই। যেহেতু নিরাপত্তা দল সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং ইতিবাচক ফলাফলই দিয়েছে, তাই আমার মনে হয় না নিরাপত্তা নিয়ে সেখানে শঙ্কিত হওয়ার কিছু আছে। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে সম্মত ঢাকা অটোয়া। কানাডায় 5ম গ্লোবাল ফান্ড কনফারেন্স শুরু। টঙ্গীর টাম্পাকো ফয়েল কারখানার সামনে এখনো স্বামী সন্তানের খোঁজে স্বজনরা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনায় শ্রমিকদের মানববন্ধন। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন নগরবাসী। প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় কাটিয়ে ঝক্কি ঝামেলা ছাড়াই আসতে পেরে খুশি সবাই। উত্তরাঞ্চলের অন্যতম কাঁচা চামড়ার বাজার নাটোরে এখনো জমে ওঠেনি বেচাকেনা। ট্যানারি মালিকদের বেঁধে দেয়া দামে বিক্রি হলে মূলধন হারানোর শঙ্কা মৌসুমি ব্যবসায়ীদের। এবং মগবাজার ফ্লাইওভারের দ্বিতীয় অংশের উদ্বোধন হলেও নিচের রাস্তা ব্যবহার উপযোগী না হওয়ায় দুর্ভোগে এলাকাবাসী। যথাযথ কর্তৃপক্ষকে আন্তরিক হওয়ার আহ্বান। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।